দেখেন আইটিএক্স আইটিএক্স ও একটা আপনার মাদারবোর্ডের ধরন। দা ITX line of motherboard form factor was developed by VIA as a low power, a small form factor board for specialty uses such as home theater system and as embedded components. Okay, ধরেন এই আইটিএক্স টা আসলে আমরা সাধারণত আমাদের কম্পিউটারে ব্যবহার করি না। এগুলো কি যে ছোট ছোট মাদারবোর্ড। হ্যাঁ, ছোট ছোট মাদারবোর্ড আপনারা জানেন যে মাইক্রোসফটের কি এখন হলো আপনার মোবাইল আছে, আপনার সে আছে না? হুম, মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম আছে না? তো স্যার। এই ধরনের কি আপনার এখন কি মোবাইল গুলার মধ্যেও কিন্তু মাদারবোর্ড থাকে, তাই না? তো এই মোবাইল গুলার মাদারবোর্ড গুলা হলো কি আপনার এই আইটিএক্স সিস্টেমে। তারপর ন্যানো আছে, মিনি আছে, হ্যাঁ, পিকো আছে। এইগুলা হলো কি সব আপনার খুব ছোট ছোট মাদারবোর্ড। হ্যাঁ, সাইজে খুব ছোট হয়। তো এই ছোট মাদারবোর্ড গুলোকে বলা হয় আইটিএক্স মাদারবোর্ড। হ্যাঁ, এইগুলা আর কি লো পাওয়ারে চলে, অল্প অল্প বিদ্যুতেই এইগুলা চলতে পারে। জানে না। আপনারা যারা কথা বলবেন শুধু তখন আপনার আনমিউট করে নেবেন, আদারওয়াইজ অন্য সময় কি করবেন, মিউট করে রাখবেন। ঠিক আছে, অন্য সময় মিউট করে রাখবেন, কথা বলার সময় শুধু আনমিউট করবেন। ক্লিয়ার? তো তো এগুলা স্পেশাল কিছু যেমন মোবাইলগুলো ছাড়াও আপনার এই যে মিনি আইটিএক্স, তারপর ন্যানো আইটিএক্স, এইগুলা কি আপনার হোম থিয়েটার টিয়েটার এগুলোর জন্য এই মাদারবোর্ডগুলো ব্যবহার করা হয়। তো মিনি আইটিএক্স এর সাইজ হলো আপনার 170 × 170 মিলিমিটার, মানে 6.7 ইঞ্চি ইন্টু 6.7 ইঞ্চি। এগুলো সব স্কোয়ার সাইজের হয়। হ্যাঁ, তো খুব রেয়ার দুই একটা আসলে স্কোয়ার হয় না, আপনার রেক্টাঙ্গেল সাইজের হয়, কিন্তু ম্যাক্সিমাম হল কি স্কোয়ার সাইজ, মানে সব দিকে সমান। হ্যাঁ, ন্যানো আইটিএক্স হলো 4.7 ইঞ্চি ইন্টু 4.7 ইঞ্চি। হুম, তো 120 মিটার ইন্টু 120 মিটার। পিকো আইটিএক্সটা হলো আপনার 3.9 ইঞ্চি ইন্টু 2.8 ইঞ্চি। আর মোবাইলের গুলা হলো আপনার 2.4 ইন্টু 2.4 ইঞ্চি। দেখেন, the mini ITX motherboard has 4 mounting hole। মিনি আইটিএক্স এ আপনার 4টা ছিদ্র থাকে আপনার স্ক্রু লাগানোর জন্য। That line up with 3 or 4 of holes in the ITX and micro ITX form factor। ওকে, তো এই এই যে আপনার মিনি আইটিএক্স যেটা, এটা আর মাইক্রো আইটিএক্স এ আপনার একই লাইনে 3টা থাকবে। ঠিক আছে, ধরেন 3টা অথবা 4টা থাকবে, কিন্তু মিনি আইটিএক্স যেটা সেখানে আপনার 4টা থাকে, কিন্তু ওই একই লাইনে আবার আপনার মাইক্রো আইটিএক্স এ 3টা থাকে। তো কারণ কি, ধরেন একটা মাইক্রো আইটিএক্স কে মাদারবোর্ডকে যাতে যেখানে মিনি আইটিএক্স মাদারবোর্ড সেট করা যায় ওইখানেও যাতে আপনি মাইক্রোটা সেট করতে পারেন, এই জন্য কি করে যে আপনার 3টা আপনার ছিদ্র একই লাইনে যাতে থাকে, যাতে এই 3টা কমন সব জায়গায় যেন ইউজ করা যায়। বুঝতে পারছি? হুম, জি স্যার। একটু মানে হ্যাঁ, একটু জি স্যার বা হ্যাঁ না বলবেন, বুঝছেন, যাতে আমার কথাটা আপনার কাছে পৌঁছায়। এইটা আমার কিন্তু বোঝার দরকার আছে, বুঝতে পারছেন? আমি যদি না বুঝতে পারি, আমি যেন বইলাই গেলাম কিন্তু আপনি শুনতে পাইলেন না, তাতে লাভ হবে না, তাই না? জি স্যার। তো এবারে আসেন এই যে সিস্টেম বোর্ড কম্পোনেন্ট। সিস্টেম বোর্ডটা কি জিনিস? সিস্টেম বোর্ডটাই হচ্ছে মাদারবোর্ডটা সিস্টেম মাদারবোর্ড। বোর্ড বলা হয়। এক্স্যাক্টলি, সিস্টেম বোর্ড ইজ মাদারবোর্ড, তাই না? তো এই এই হলো ব্যাপার, যে আপনার বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, বাট আপনার বুঝে নিতে হবে আসলে ব্যাপারটা কি। হুম, তো
এখন সিস্টেম বোর্ডের মধ্যে আসলে কি কি থাকে, এই মাদারবোর্ডের মধ্যে আমাদের কি কি কম্পোনেন্ট থাকে। তো নাম্বার 1 চিপসেট, নাম্বার 2 হলো কি আপনার এক্সপেনশন স্লট অ্যান্ড বাস। তো এক্সপেনশন স্লট গুলো কি, ধরেন আমার আগের দিন বলছি যে গ্রাফিক্স কার্ড যা আছে বিল্ট ইন তার চেয়ে আমার বেশি গ্রাফিক্স দরকার, তখন আমরা এক্সপেনশন স্লটে আমরা একটা গ্রাফিক্স কার্ড লাগাই নিতে পারি। তারপরে আপনার ল্যান্ড কার্ড, আমার এক্সট্রা একটা বিল্ট ইন ল্যান্ড কার্ডের পাশাপাশি আমার আরো একটা ল্যান্ড কার্ড দরকার, আমি এক্সপেনশন স্লটে আর একটা ল্যান্ড কার্ড কানেক্ট করতে পারি। এক্সপেনশন স্লট গুলো এগুলো এই কারণে দেওয়া থাকে। তো সাধারণত ধরেন আপনার নর্মাল যে কম্পিউটার গুলো আছে ওইগুলো 3টা এক্সপেনশন স্লট দেওয়া থাকে। দেন আসেন মেমোরি স্লট অ্যান্ড এক্সটার্নাল ক্যাশ। হ্যাঁ, তো এইগুলোর মেমোরি স্লট এবং এক্সটার্নাল ক্যাশের জন্য স্লট দেওয়া থাকে। তো ধরেন আপনি যদি মেমোরি স্লট আপনি যদি এক্সট্রা যদি আপনি প্রসেসর ক্যাশ মেমোরি ইউজ করতে চান, তখন কি ওই যে ক্যাশ এক্সটার্নাল ক্যাশে আর কি ওইটা অ্যাড করতে হবে। দেন আসেন সিপিইউ অ্যান্ড দেয়ার সকেট। সিপিইউটা হলো কি আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো ওইটাই যেটাকে আমরা বলি কি প্রসেসর। হ্যাঁ, আর আমাদের দেশে কি বলে যে সিপিইউ বলে কেসিংটাকে, আর ফুল বডিটাকে আর সিপিইউ কে বলে প্রসেসর। বুঝতে পারছেন? মূলত সিপিইউ হলো যে ওই প্রসেসরটাই হলো সিপিইউ, আপনার ফুল বডি সিপিইউ না। আমাদের দেশে যেটা বলে আর কি সেটা বলছি না। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে বলে আপনার এই ফুল বডিকে বলা হয়, বলে কি সিপিইউ। আসলে কিন্তু সিপিইউ ফুল বডি না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সাইমুন হোসেন মেহেদি, আপনি বলছেন আপনারটা মিউট করা, আমি তো দেখি আপনারটা মিউট করা না। এটা মনে হয় অনেক আগে বলছিলেন নাকি? তাই না? হ্যাঁ, অনেক আগের মেসেজ, তাই। হুম, ওকে ফাইন। দেন আসেন আপনার পাওয়ার কানেক্টর। আমরা যে পাওয়ার গুলা কানেক্ট করি, যে আপনার প্রসেসর থেকে, সরি পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটা যে মাদারবোর্ডে কানেক্ট করা হয় সেই পাওয়ার কানেক্টর গুলো থাকবে। প্লাস অনবোর্ড ডিস্ক ড্রাইভ কানেক্টর, আপনার যে হার্ড ডিস্ক বলেন, এসএসডি বলেন, হ্যাঁ, এই যে এই অনবোর্ড ডিস্ক ড্রাইভ কানেক্টর গুলো থাকবে। প্লাস হলো কি আপনার কিবোর্ড কানেক্টর, কিবোর্ডটা ইউজ করি না, কিবোর্ডের কানেক্টর। তারপর ইন্টিগ্রেটেড পেরিফেরাল পোর্ট অ্যান্ড হেডার্স। হ্যাঁ, এই অনেকগুলো পেরিফেরাল পোর্ট আছে আপনার, এই কি বলে মাউস, তারপরে কিবোর্ড, এদের জন্য অনেকগুলো পেরিফেরাল পোর্ট আছে, এগুলো আমরা দেখবো সামনে। তারপর বায়োস বা ফার্মওয়্যার। এখন তো বায়োস শুধু বায়োস থাকে না, এখন কি আপনার ফার্মওয়্যারের মধ্যে বায়োসও থাকে, ইউএফআইও থাকে, তাই না? তো এখন হলো দুইটাই থাকে কম্বিনেশনে, বায়োসও থাকে ইউএফআইও থাকে। তো ভবিষ্যতে আমরা আর বায়োস পাবো না, ভবিষ্যতে একসময় বায়োসটা বন্ধ হয়ে যাবে। তো আর পাবেন আপনি সিমোস ব্যাটারি। সিমোস ব্যাটারিটা ব্যবহার করা হয় আপনার কম্পিউটার যদি অফও থাকে, দেখবেন আপনার কম্পিউটারের টাইমটা, যেই টাইমটা সেট করা আছে, কম্পিউটার বন্ধ থাকলেও কিন্তু টাইমটা আপডেট হতে থাকে, তাই না? তো এই ব্যাটারিটা এই কারণে ব্যবহার করা হয় যে কম্পিউটারের আপনার ক্লকটা যেন আপনার কম্পিউটার বন্ধ থাকা অবস্থায় যেন রান থাকে। তো জাম্পার এন্ড ডিপ সুইচ, জাম্পার গুলো হলো কি, এখন তো জাম্পার আপনার এখন বহু কম্পিউটার আছে যেখানে জাম্পার ইউজই করা হয় না। তো জাম্পারটা ইউজ করা হয় যে আপনার হার্ড ডিস্কটা প্রাইমারিতে রাখবেন না সেকেন্ডারিতে রাখবেন, এইগুলোর জন্য। তো এখন কি টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, এখন আর জাম্পারটা ওভাবে ব্যবহার করা হয় না। তো আর হলো ফ্রন্ট প্যানেল কানেক্টর। ফ্রন্ট প্যানেল কানেক্টরটা হলো কি, আপনি আপনার সিপিইউর সামনে যে কানেক্টর গুলো দেখতে পাবেন ওইগুলো হলো আপনার ফ্রন্ট প্যানেল কানেক্টর। ঠিক আছে?
আমি আপনাদেরকে দেখাই ফ্রন্ট প্যানেল কানেক্টর। পাওয়ার সুইচ, এলইডি এগুলোর জন্য যে হ্যাঁ সুইচ হ্যাঁ গুলো হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্রন্ট প্যানেলের কানেক্টর গুলো এই যে জানা থাকবে, এইখানে লাগানো থাকে, ঠিক আছে? এগুলো হলো সব ফ্রন্ট প্যানেলের কানেক্টর। এই যে দেখেন, পাওয়ার এলইডি, পাওয়ার সুইচ, এইচডিডি এলইডি, আর হলো রিসেট সুইচ, ঠিক আছে? তো আর এইটা হলো এক্সট্রা দেয়া আছে ভবিষ্যতের জন্য, ঠিক আছে? এটা কানেক্টেড থাকে না, এটা ভবিষ্যতের জন্য। তো এইখানে কিন্তু আবার সুন্দর করে লেখাই আছে, তাই না, এই পিকচারটায়, ঠিক আছে? ধরেন তবে স্যার যেটা নো কানেকশন এটা আমরা কি কাজে ইউজ করব? এইটা ভবিষ্যতে যদি কোনো একটা নতুন ধরনের কোনো একটা কানেকশন আসে, তাকে যেন কানেক্ট করা যায়। এইটা এখন পর্যন্ত এইটার জন্য কিছু আসে নাই এখনো, বুঝতে পারছেন? এটা এক্সট্রা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে ধরেন টেকনোলজির মধ্যে যদি নতুন কোনো আপডেট আসে, তখন যাতে এই কানেক্টরটা ইউজ করা যায়, বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? তো এইখানে দেখেন, এই যে পাওয়ার এলইডি, এই যে এই পিকচারটা দেখেন, এই পাওয়ার এলইডিটা আপনি এইখানে কানেক্ট করবেন। এই যে 2 and 4 পাওয়ার এলইডি, এইখানে দেখেন, এইখানে এই পিকচারটা দেখেন, যে কালারের লেখা সেই কালারের পোর্টে কানেক্ট হবে, বুঝছেন? তো আপনারা কি করতে পারেন, এইসব পিকচার গুলা কালেক্ট করে রাখতে পারেন যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তো আপনি পাওয়ার এলইডি যেটা, এই যে এইটা হলো পাওয়ার এলইডি, তাই না? এই পাওয়ার এলইডিটাকে আপনি দেবেন কোথায়? এখানে কালার দেওয়া আছে কি, এই কালারটা, তাই না? তো পাওয়ার এলইডিটা আপনি 2 and 4 লাগাবেন। এইটা কিন্তু আপনাদের জন্য জানাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা কম্পিউটার আজকে এই কোর্স করার পরে কি আপনার কম্পিউটার অ্যাসেম্বলিং তো আপনি আর অন্য মানুষ দিয়ে করাবেন না, করাবেন নাকি? করাবেন না। তো এই কোর্সটা করার মাধ্যমে আপনার যাতে নিজে থেকে নিজে আপনি আপনি এটা করতে পারেন আর কি, হ্যাঁ? তো এইখানে এই যে কালারগুলো আপনি আপনার এই কানেক্টরে এই কালারগুলোই পাবেন, বুঝতে পারছেন? কানেক্টরে এই কালারগুলো পাবেন এবং এই কালার দেখে আপনি বুঝে নেবেন যে কোনটা কি। তো এই যে এই দুইটা আছে আপনার, এটাকে কি বলা হয়, গ্রিন, গ্রিন না? এই গ্রিন দুইটা হলো আপনার পাওয়ার এলইডি। হুম, এইখানে আপনি পাওয়ার এলইডি দিবেন। তারপরে হলো কি আপনার এই 1 এবং 3, এই দুটো হলো কি পাওয়ার সুইচ, এই যে পাওয়ার সুইচ, পাওয়ার সুইচ দেবেন। তারপরেরটা হলো কি আপনার 5 5 এবং 7 হলো কি রিসেট সুইচ, এই যে রিসেট সুইচ 5 এবং 7 এ দেবেন। তারপরে এইচডিডি এলইডি, এই যে রেড কালারটা এইচডিডি এলইডি, আপনি এখানে এইচডিডি এলইডিটা সেট করবেন, এইভাবে দেবেন, ঠিক আছে? তো উপরে এখানেও লেখা আছে, হ্যাঁ, যে কোনটা কি। এই যে দেখেন, সরি, এইখানে হলো কি, এই দুটো হলো পাওয়ার এলইডি, এই দুটো হলো পাওয়ার সুইচ, রেড দুটো হলো পাওয়ার সুইচ, 1 3 হলো আপনার হার্ড ডিস্কের জন্য, আর 5 7 হলো আপনার রিসেট সুইচ। বাস এই সিরিয়ালটা মনে রাখতে পারলেই হলো। এই যে এই পিকচারটা, এই পিকচারটা সুন্দরভাবে লেখা আছে, হ্যাঁ? এই পিকচারটা আপনারা দেখে নেবেন যে 1 3 হার্ড ডিস্ক, 2 4 পাওয়ার এলইডি, 5 7 রিসেট সুইচ, আর 6 8 পাওয়ার সুইচ। ক্লিয়ার? এই সিরিয়ালটুকু জানলেই হলো, আপনি আর সব কাজ ইজিলি করতে পারবেন। আপনার ধরেন ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই কাজটুকুতে, এই এতটুকু কাজেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কাজটা যদি আপনি নির্ভুল, আর এই কাজটা ভুল হইলে হবে এটা কি, আমার প্রায় ভুল হয়েছে, আমি উল্টা পুল্টা লাগাই ফেলছিলাম, যে রিসেপ্টরটা পাওয়ারে চলে গেছিল, পাওয়ারটা রিসেটে চলে গেছিল। কয়েকদিন আগে আমি একটা অ্যাসেম্বল করছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন হয় কি যে এইটাই কিন্তু আপনার কি বলে, মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বুঝতে পারছেন? জি জি মাদারবোর্ড স্যার। নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, র্যাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর আপনার প্রসেসর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাট আপনার
আর যে কোনো ডিজাইনের মাদারবোর্ডই হোক না কেন, এই যে পিকচারে যে সিরিয়ালটা দেয়া আছে এক্স্যাক্টলি সব সময় এই সিরিয়ালে হবে। কারণ কি, এইগুলা যে কোনো ডিজাইনের মাদারবোর্ডই হোক না কেন আর যে কোনো কোম্পানির মাদারবোর্ডই হোক না কেন, আপনার সব কিছু একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ডটার বাইরে কেউ কিছু করতে পারবে না। বুঝতে পারছেন? এই জন্য এই কালার ম্যাচিং গুলো এইভাবেই পাবেন সবসময়। কোনো মাদারবোর্ডে দেখবেন এভাবে কালার করে দেয়া আছে, আবার কোনো মাদারবোর্ডে লেখাই আছে। বুঝতে পারছেন? তো এইগুলাই আর কি। আপনি এটা এই পিকচারটা আপনি কালেক্ট করে রাখেন, আপনার প্রয়োজনের কাজে লাগবে। হুম, যে যে কোনটা কোন কাজের জন্য। তো before we can talk about a specific component, however, you need to understand the connect understand the concept underlying serial and parallel connectivity, the two main categories of bus architecture. Okay, আপনার বাস আর্কিটেকচার আপনি এই কম্পিউটার কম্পোনেন্ট গুলা নিয়ে আপনি যদি জানার ক্ষেত্রে আপনার এই বা সিরিয়াল এবং প্যারালাল কানেক্টিভিটি এগুলো আপনার জানা বোঝা দরকার। এবং এইগুলোর জন্য আসলে মূল মূল দুইটা ক্যারেক্টারি আছে বাস আর্কিটেকচার। এই বাস আর্কিটেকচারটা সম্পর্কে আপনার জানা দরকার খুব ভালোভাবে। বাসটা আসলে কি কি কাজে লাগে, বাসটা কি ধরনের ব্যাপার, এইগুলো যদি আপনি জানতে না পারেন, আপনার কিন্তু আসলে হুম আপনি আসলে কম্পিউটারে কিভাবে কাজ করে এটা আসলে ভালোভাবে বুঝতে পারবেন না। তো বাস সম্পর্কে আপনাদের হয়তো কিছু নলেজ আছে। বাসটা আসলে কি, আসলে হলো আপনার ডেটা আদান প্রদান করার একটা পাথ। হ্যাঁ, বাসটা হলো আপনার একটা ডেটা আদান প্রদান করার একটা পাথ। হুম, যেই পাথ থেকে আসলে আপনি ডেটাটা আদান প্রদান করবেন সেটাই হলো আপনার বাস। তো বাস আর্কিটেকচার সম্পর্কে আপনার আসলে একটু ডিটেল নলেজ থাকা দরকার। তো দেখেন, আমি এখানে যতটুকু আমার এখানে মার্ক করা আছে ততটুকুই আপনি জানলে হবে। কারণ এই বই কিন্তু আমি আইডিবি স্টুডেন্টদের পড়াই, বুঝছেন? আইডিবি স্টুডেন্টদের কিন্তু ডিটেইল পড়ানো হয়। হ্যাঁ, এই তো এইটাই পড়াই আমি। ওই ওই যেই যা আইডিবিতে পড়াই ওইগুলোই আপনাদের দেখাচ্ছি। হয়তো আপনাদের এখানে আমি অত ডিটেইলে সব কিছু দেখাইতে পারবো না, বাট মোস্ট ইম্পর্টেন্ট যতটুকু আপনাদের দরকার ততটুকু আমি দেখাইতে পারবো। কারণ এখানে ক্লাসের তো একটা লিমিটেশন দেয়া আছে, আপনারা জানেন, তাই না? তো দ্য ডাউন সাইড, পিডিএফ বইটা তো গ্রুপে দেয়া আছে, আপনারা জানেন। পিডিএফ বইটা আমি গ্রুপে দিয়ে রাখছি। আপনারা গ্রুপে জয়েন করছেন না আমার ওই যে কমশিয়া এ প্লাস গ্রুপে, ওই গ্রুপের মধ্যে তো বইটা দেয়া আছে, আমি ওখান থেকেই তো বই বের করছি। The downside of parallel communication. একটা সাউন্ড হচ্ছে কার কাছ থেকে জানো, এটা একটু বন্ধ করেন সাউন্ডটা। যাই হোক, এক্সাম্পল অফ specification that have heralded the migration towards the transition of serial communication and serial communication আসলে কি কি আছে সেটা বলা হয়েছে এখানে। সিরিয়াল কমিউনিকেশন আপনার হল কি, SATA পোর্ট, সিরিয়াল আটা, ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস,
ওকে, তারপরে হলো কি আহ, আপনার আইটি বলি 1394 ফায়ারওয়্যার, আর হলো আপনার প্যারালাল কম্পোনেন্ট মানে পিসিআইই, পিসিআই আপনার মানে প্যারালাল কম্পোনেন্ট ইন্টারকানেকশন এক্সপ্রেস, হ্যাঁ, আর ই ফর হলো এক্সপ্রেস। ওকে, তো এই পিসিআইই এগুলো হলো কি সব হলো আপনার সিরিয়াল পোর্ট। তো সাটা, ইউএসবি, তারপরে ফায়ারওয়্যার এবং আপনার পিসিআই এগুলো হলো কি সব সিরিয়াল কানেক্টর। সিরিয়াল কানেক্টর। ওকে, তো দুইটা ধরনের কানেক্টর আছে, একটা হলো কি প্যারালাল কানেক্টর, আর একটা হলো সিরিয়াল কানেক্টর। সিরিয়াল কানেক্টর গুলো আমি বললাম নাকি, আপনার সাটা, ইউএসবি, ফায়ারওয়্যার এবং পিসিআই। পিসিআই স্লট আপনার কম্পিউটারে আছে, হ্যাঁ, এগুলো হলো কি আপনার সব প্যারালাল, সিরিয়াল। আর প্যারালাল কিছু কম্পোনেন্ট আছে। প্যারালাল কম্পোনেন্ট গুলো কি, প্যারালাল কম্পিউটার সিস্টেম কম্পোনেন্ট ওয়ার্ক অন বেসিক অফ এ বাস, একটা বাসের বেসিকে কাজ করে। A bus, in this sense, is a common collection of signal pathway over which related device communicate within the computer system. Okay, ব্যাপারটা হলো কি আপনার বাস হলো কি, সিম্পলি এতটুকু বুঝতে হবে যে বাস হলো কি আপনার ডেটা আদান প্রদান করার পাথ। আপনার মাদারবোর্ডে হিউজ ডেটা আদান প্রদান করার পাথ আছে। এই পাথগুলা কি বাস বলে। তো এক একটা মাদারবোর্ডে বাস এক এক ধরনের, হ্যাঁ, বেশি কোনোটায় বেশি আছে, কোনোটায় কম আছে, হ্যাঁ। তো আপনি যখন আপনার এই মাদারবোর্ডে যে কয়টা পাত থাকে, হ্যাঁ, তো আপনার প্রসেসরেও কি সেই কয়টা পাত থাকতে হবে না? আবার আপনার র্যামেও অতগুলা পাত থাকতে হবে, র্যামেও অতগুলো পার্থক্য। এই জন্য দেখবেন যে আপনার যখন মার্কেটে আপনি র্যাম কিনতে যান তখন তারা কি বাস কত এটা দেখে, বাস ম্যাচ করে র্যাম লাগাইতে হয়, তাই না? মাদারবোর্ডের বাস ম্যাচ করে র্যাম লাগাইতে হয়, মাদারবোর্ডের বাস ম্যাচ করে প্রসেসর কানেক্ট করতে হয়। কারণ প্রসেসর মাদারবোর্ড, কারণ আপনি আপনার কি বলে একটা সে প্লেনে, আপনি একটা প্লেনে এক দেশ থেকে আরেক দেশে যাবেন। এখন ওই প্লেনটা কেমন হবে, ওই দেশের এয়ারপোর্টটা, এখন বড় বড় প্লেন আছে কিন্তু ওইগুলো কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে আপনারা ল্যান্ড করতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে কি, তো ওই বড় এয়ারপোর্টে ওই বড় প্লেনের জন্য বড় এয়ারপোর্ট দরকার। যেমন দুবাইতে, যেমন ইউএসএ থেকে যখন বাংলাদেশে আসে তখন হলো কি আপনার এই বড় বড় প্লেনে আমরা আসি কোথায়, দুবাই পর্যন্ত। তারপরে দুবাই থেকে আবার বাংলাদেশে যখন আসে তখন দেখা যায় আমাদের ছোট প্লেন দেয়, বুঝতে পারছেন? কারণ কি, ওই যে বড় প্লেনটা বাংলাদেশের এই যে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে না, কারণ ঢাকা এয়ারপোর্টে রানওয়ে ছোট, বুঝতে পারছেন? তো কম্পিউটারের বাসগুলোও তেমন। ওকে, আপনার আপনার মাদারবোর্ডের বাসের সংখ্যা কম, কিন্তু আপনি একটা বড় হাই কনফিগারেশনে আপনি একটা প্রসেসর লাগাবেন, কাজ করবে না, বুঝতে পারছেন? বা মাদারবোর্ডের বাস অনেক বেশি আছে কিন্তু আপনি লো বাসের একটা র্যাম লাগাইছেন, কাজ করবে না, কারণ বাস ম্যাচ করতে হবে, তাই না? কারণ এই র্যাম থেকে ডেটা প্রসেসরে যাবে, প্রসেসর থেকে ডেটা র্যামে আসবে। এই আসবে কিভাবে? এই বাসগুলা ব্যবহার করে আসবে, বুঝতে পারছেন? তো বাসগুলা যদি আপনার যদি ম্যাচ না করে, বাসগুলা ব্যবহার করবে কিভাবে, বুঝতে পারছেন? পাথগুলা ম্যাচ করতে হয়। বাসগুলো চেক করবো কিভাবে যে মাদারবোর্ডের বাস কত, র্যামের বাস? মাদারবোর্ডের বাস কত, র্যামের বাস কত, এগুলো মাদারবোর্ডে লেখা থাকে, বুঝছেন? আবার আপনি যখন মাদারবোর্ড কিনবেন, হ্যাঁ, মাদারবোর্ডের স্পেসিফিকেশনই দেওয়া থাকে যে এত বাস, হ্যাঁ। মাদারবোর্ড কেনার সময় তো বাস জায়গায় মাদারবোর্ড কিনতে হবে, বুঝতে পারছেন? যে আমার মাদারবোর্ড, বলেন। মাদারবোর্ড আর র্যামের সেম বাস হইতে হবে? হ্যাঁ, আপনার মাদারবোর্ড, র্যাম এবং প্রসেসর সবারই সেম বাস হইতে হবে, বুঝতে পারছেন? যদি আপনি যখন আপনি কি করবেন, এটা টেকনিকটা কি, আপনি যখন আপনি প্রথম কিনবেন কি মাদারবোর্ড, তো আপনি জি। মাদারবোর্ডটা
তখন দেখবেন যে মাদারবোর্ডটার বাস কত। আর এখন হলো কি, বাস আমরা একটু বেশি দেখেই কিনি, কারণ কি বাস যত বেশি ডেটা ট্রান্সফার তত বেশি হবে, তাই না? জি। আপনার আপনার যদি আপনার বাসা থেকে বাইরে বের হওয়ার যদি অনেকগুলো দরজা থাকে, তার মানে কি অনেক মানুষ আপনার ঘরে ঢুকতেও পারবে, বের হইতে পারবে। ধরেন একটা বড় একটা হল রুমে যদি আপনি 1000 লোক ঢুকাইছেন, এখন যদি দরজা থাকে একটা, এই 1000 লোকের ঢুকতে বের হইতে অনেক সময় লাগবে না? আবার যদি আপনার যদি দরজা থাকে 10টা, তাহলে কি নিমিষের মধ্যে 1000 লোক বের হয়ে যেতে পারবে, তাই না? তো এই জন্য হলো কি, আপনি বাস স্পিড বেশি দেখে কিনবেন, বাসের সংখ্যা। তো এখন তো 3300 3400 বাস পাওয়া যায়। তো আমরা যখন আগে কম্পিউটার কিনতাম, আপনারা জানেন না যে অনেক কম বাস ছিল, বুঝছেন? আমরা 256 বাসেরও কম্পিউটার ব্যবহার করছি, বুঝতে পারছেন? 256 বাসেরও কম্পিউটার ব্যবহার করছি। তো এখন কি আস্তে 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 বাড়ছে, তাই না? এখন আপনার 3600 বাসও পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এইটা হলো কি, এখন আপনার যেই বাসের আর কি আপনার আবার এই যে র্যাম গুলা কি হয়েছে, মাদারবোর্ডের বাস যেমন আস্তে আস্তে ডেভেলপ করছে, র্যামও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে, ওই বাসের সাথে মিল রেখে রেখে র্যামও ডেভেলপ করছে। কারণ এই যে কম্পিউটারের কম্পোনেন্ট গুলো, আমরা তো জানি যে অনেকগুলা কম্পোনেন্ট এক হয়ে একটা কম্পিউটার। এই প্রসেসরের বোর্ডে কি বাস স্পিডটা লেখা থাকে? যে আপনি বলছেন যে মাদারবোর্ড, প্রসেসর এবং র্যাম হ্যাঁ, ওগুলো সেম না বাস না, স্পিডে হবে, ভালো কোন কাজ করবে। কোন কোন বাসে সাপোর্টেড এটা লেখা থাকে প্রসেসরের বিষয়ে। আপনার প্রসেসর যখন আপনি কিনবেন, আপনি প্রসেসরের ম্যানুয়াল দেওয়া থাকে, সে লেখা থাকবে যে কত বাসে এটা সাপোর্ট করবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা সার্ভিস দিতে যে অনেক সময় দেখি যে খোলা প্রসেসর বা মার্কেট থেকে অনেক কম দামি প্রসেসর, কোর2ডু এই টাইপের অনেক প্রসেসর খোলা আসে, ওইগুলোতে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ওইগুলা তো আপনি এই যে কোর টু ডো প্রসেসর খোলা আসে, ওইগুলা তো আপনি আসলে ওর জন্য নির্ধারিত কিছু মাদারবোর্ড আছে, তাই না? ওগুলো কিন্তু আবার দেখবেন আপডেটেড মাদারবোর্ডে ওইগুলো আপনি লাগাইতে পারবেন না, বুঝতে পারছেন? জি। আবার হলো কি, এই যে প্রসেসরের জন্য বাসটা আপনার আহ, বাস যাতে হিসাব করতে কষ্ট না হয়, এই জন্য দেখবেন কি যে ওই প্রসেসর যেই মাদারবোর্ডে সেট হয়, ওই মাদারবোর্ডেই মনে করবেন ওইটার বাস স্পিড ম্যাচ করছে, বুঝতে আচ্ছা। পারছেন? কারণ প্রসেসর কিন্তু দেখবেন এই এই আপডেটের একটা প্রসেসরকে আপনি আগের দিনের মাদারবোর্ডে আপনি কিন্তু সেট করতে পারবেন না, না না, সেটা করা যাবে না, সেটা করা যাবে না। তো প্রসেসরের ক্ষেত্রে সুবিধাটা হলো কি, প্রসেসরের ক্ষেত্রে আপনার বাসের কথা উল্লেখ করা লাগে না, কারণ কি প্রসেসর হলো কি, ওই যেটাই বাস ম্যাচ করে ওইটা আসলে আপনার সেট হয়, আর যেটা বাস ম্যাচ করে না ওটা সেট হবে না। অ্যাসেম্বলি হবে না। হ্যাঁ, অ্যাসেম্বলি হবে না। আর বাট র্যাম হলো কি, র্যাম কিন্তু আপনার অ্যাসেম্বল হবে বাট কাজ করবে না। র্যাম অনেক সময় দেখা যায় কিছু র্যাম আছে অ্যাসেম্বল হবে না, কারণ কি ওই যে মাঝখান থেকে যে আপনার ডিভাইডারটা কি ধরেন একটু মিসম্যাচ করে, বাট নিচেই থাকে। অনেকগুলো আছে আবার ডিফারেন্ট মডেল বা ডিফারেন্ট বাস, বাট ওই আপনার ওই আহ, যে বাসের গুলাকে যে ভাগ করা হয়েছে, দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ওই জায়গাটা কিন্তু একই আছে। তো দেখা যায় ওইটা স্লটে লাগে কিন্তু কাজ করে না, বুঝতে পারছেন? তো এই জন্য র্যামের ক্ষেত্রে কিন্তু বাসের কত বাস এটা জেনেই করতে হবে স্যার এখানে। আমরা যদি এমনি কোথাও processor পাই, হ্যাঁ তাহলে তো প্রসেসরের মডেল নাম্বার সামহাও পেলেই তো ওটা থেকে বের করে ফেলতে হ্যাঁ পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটা কোন মাদারবোর্ডে সুইটেবল, এটা আপনি বের মডেল করতে নাম্বারটা পারবেন। তো হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, বের করতে পারবেন, রাইট। কিন্তু দেখেন এই এখানে কি লেখা আছে, এক্সপেনশন বাসেস অফ ভেরিয়াস আর্কিটেকচার, ঠিক আছে? এই এক্সপেনশন বাসগুলো আপনার ভেরিয়াস আর্কিটেকচার সাচ অ্যাজ পিসিআই এন্ড এজিবি, পিসিআই এবং এসজিবি এগুলো কি বিভিন্ন ধরনের আর্কিটেকচারে হয়, হ্যাঁ? ইন কর্পোরেট slots at certain point in the bus to allow, হ্যাঁ, insertion of external devices। ওই যে আপনার যাতে ইনসার্ট করতে পারেন, এটার জন্য কি আপনার ওই যে বাসটা যাতে ম্যাচ করতে হয়, এই জন্য আমি বললাম আর কি। তারপর অ্যাডাপ্টার, তারপর ইনটু দ্য বাস ইউজুয়ালি with no regards to which adapters are inserted into which slot, inserted generally arbitrary। তো আপনি যদি একটা বাস ম্যাচ করে না, সেটা যদি আপনি কানেক্ট করেন, সেটা আসলে কোনো কাজ করবে না,
বুঝতে পারছেন? বাস যদি ম্যাচ করে সেটাই কাজ করবে। এই জন্য এই বাসটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, আপনাদের জানা দরকার। তো the term bus is also used in any parallel or bit serial wiring implementation where multiple devices can be attached at the same time in parallel or serial. Example include a small computer, SCSI, USB, Ethernet. আপনার এই প্যারালাল আর সিরিয়াল বাসের কারণে হবে কি, আপনি একই সাথে আপনি অনেকগুলা ডিভাইসকে কানেক্ট করতে পারতেছেন কম্পিউটারের সাথে। যেমন আপনার স্ক্যাজিতে আপনার স্ক্যাজি হার্ড ডিস্ক কানেক্ট করলেন, ইউএসবিতে কি আপনার আবার ইউএসবি ডিভাইসটাকে কানেক্ট করলেন, আবার ইথারনেট ল্যান্ড কার্ডে কি আপনি আবার নেটওয়ার্কটাকে কানেক্ট করলেন। এই যে এইগুলো হলো, এই জন্য আর কি এগুলোকে বলা হয় প্যারালাল আর সিরিয়াল, যাতে একসাথে মাল্টিপল আপনার এই কম্পিউটারের সাথে আপনি মাল্টিপল ডিভাইসকে যদি যাতে কানেক্ট করতে পারেন। তো এসকেজি হলো কি স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। আপনারা সামনের দিকে যখন পড়াশোনা করবেন, সামনের দিকে দেখবেন যে এসকেজি নিয়ে আমাদের আরো অনেক ধরনের কনফিগারেশন আছে। এগুলো আপনাদের এখানে এই কোর্সের অংশ না, বাট সামনের কোর্সে দেখবেন যে আপনাদের রেট করতে হয়। হ্যাঁ, এই এসকেজি হার্ড ডিস্ক গুলো নিয়ে অনেকগুলো হার্ড ডিস্কে এক করে আমরা রেট করি, তাই না? রেট করলে হয় কি আপনার ফল্ট টলারেন্স হয়, প্লাস আপনার এই কি বলে যে হার্ড ডিস্কের সাইজটা অনেক বড় করা যায়, মানে অনেকগুলা হার্ড ডিস্কে এক করে একটা হার্ড ডিস্ক বানানো, বুঝতে পারছেন? ফিজিক্যাল আপনার ধরেন আপনি আমার দরকার বড় স্টোরেজ, আমি যদি 4টা হার্ড ডিস্ক লাগাই, সে ধরেন 2 টিবি করে 4টা হার্ড ডিস্ক লাগালাম, এবং 4টা হার্ড ডিস্কে যদি আমি 2 টিবি করে লাগাই, তো 4টা হার্ড ডিস্ক আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে হবে না? হুম, বুঝছেন কথা? জি স্যার, আপনি জি যদি স্যার। আপনি যদি চারটা হার্ড ডিস্ক লাগান কম্পিউটারে, হ্যাঁ, 4টা হার্ড ডিস্ক কি আলাদাভাবে ব্যবহার করবেন, বাট এখন আপনার দরকার কি একটা স্টোরেজ দরকার আপনার 8 টিবি। এখন সেটা কিভাবে করবেন? তো এই জন্য কি হলো, এই যে ফিজিক্যাল 4টা হার্ড ডিস্কে আমরা আবার কি করতে পারি, এক করে একটা লজিক্যাল হার্ড ডিস্ক বানাতে পারি, যে একটা ডিস্ক হবে আমাকে শো করবে সে একটা ডিস্ক হিসাবে, এই 4টা মিলাই একটা বানাই দেবে, বুঝতে পারছেন? তো এইগুলো হলো কি আমরা তখন কি স্যার তখন কি স্যার মানে ইয়া করা যাবে না, মানে আমি পার্টিশন করতে পারবো না স্যার আবার হ্যাঁ হ্যাঁ লজিক দিয়ে? হ্যাঁ 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 আপনি আপনার মতো করে, আপনি ধরেন আপনার 4টা 2 টিবি হার্ড ডিস্ক আছে, হ্যাঁ, 4টা 2 টিবি হার্ড ডিস্ক হলে কি আপনার 4টা এক করলে কি 8 টিবি হার্ড ডিস্ক হলো, একটা 8 টিবি হার্ড ডিস্ক হলো। এখন এই একটা 8 টিবি হার্ড ডিস্ককে আপনি আবার আপনার মতো করে পার্টিশন করবেন, এইটা 2টা হার্ড ডিস্ককে একই পার্টিশন 2টা হার্ড ডিস্ক থেকে জায়গা নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এইটাই হলো যে টেকনোলজি। আপনার টেকনোলজি এখন অনেক আপডেটেড, বুঝতে পারছেন? যেমন আপনারা ধরেন যে ডেটা সেন্টার জানেন, তাই না? ডেটা সেন্টার থেকে যখন তারা এই যে বড় বড় ব্যাংকগুলা কি স্পেস কিনে ডেটা সেন্টার থেকে, তাই না? তারা তো আপনার ছোটখাটো স্পেস কিনে না, তারা তো বড় স্পেস কিনে। এখন তাদেরকে বড় স্পেস দিবে কিভাবে? এই স্পেস গুলো তো হার্ড ডিস্ক থেকেই আসে, তাই না? তখন আর কি অনেকগুলো হার্ড ডিস্কে এক করে একটা বড় হার্ড ডিস্ক তৈরি করা হয়, বুঝতে পারছেন? তো এইটা এসকাজি নিয়ে এই কথা বললাম এই কারণে, এই এসকাজি হার্ড ডিস্ক গুলোকে আমরা এই কাজে ব্যবহার করি, বুঝতে পারছেন? এইগুলোকে বলে আইএসকেজি সার্ভার। আইএসকেজি সার্ভারের মাধ্যমে আমরা কি করি, আমরা অনেকগুলো হার্ড ডিস্ককে এক করে একটা বড় আপনার ডিস্ক বানাই, শেয়ার দিই। তো এখানে হলো কি, আমরা এগুলো সার্ভারে যখন যাবেন, এগুলো আপনাদের সার্ভারে বলতে কিন্তু এই কোর্সের সার্ভারে না, আপনারা ভবিষ্যতে ধরেন এই কোর্স তো আপনাদের কি, আপনারা জাস্ট ফাউন্ডেশন কোর্স এটা, তাই না? এটা দিয়ে আপনারা ফাউন্ডেশনটা শিখলেন, তারপরে আপনার রাস্তা চেনে যাবেন যে আপনার রাস্তা কোনটা, কোন পথে আপনাকে আগাইতে হবে। তো তখন আপনি যখন সামনের দিকে আগাবেন, সামনের দিকে কোর্সগুলো করবেন, তখন দেখবেন যে এগুলা নিয়ে অনেক চালাকি আছে, বুঝতে পারছেন? চালাকি কেমন, ধরেন আপনার অফিসে হার্ড ডিস্ক আছে, আপনি স্টোরেজ সেল করেন, আপনার কাছে টোটাল হার্ড ডিস্কই আছে ধরেন 100 টিবি, বুঝতে পারছেন? হুম, আপনার কাছে
টোটাল হার্ড ডিস্ক আছে 100 টিবি টেরাবাইট, কিন্তু আপনি সেল করতে পারবেন 10,000 টেরাবাইট স্পেস। কিভাবে স্যার? এটা হলো কি ওই সার্ভারের মাধ্যমে করবেন। আসলে কাস্টমার যখন আপনার কাছ থেকে কিনবে, কাস্টমার তো একবারেই আপনার সে 10,000 টেরাবাইট ডেটা রাখতে পারবে না, পারবে? না স্যার, কিন্তু কাস্টমার স্যার শো করবে না স্যার হ্যাঁ কতটুকু সে হ্যাঁ কিনছে? হ্যাঁ, কাস্টমারের কাছে শো করবে 10,000 টেরাবাইট। বুঝতে পারছেন? এগুলো আমরা সার্ভারে করাই। হ্যাঁ, আপনি কাস্টমার এন্ডে কাস্টমার দেখবে যে তার হার্ড ডিস্কের সাইজ একদম, আমরা যেমন পার্টিশনটা দেখি না, হ্যাঁ, তার এই যে কম্পিউটারে আমি দেখাইতেছি, কম্পিউটারে আমরা যখন এই যে এখানে পার্টিশন গুলো দেখি না, তো সে তার এইভাবে তার কাস্টমার তার এন্ডে দেখবে তার হার্ড ডিস্কের সাইজ 10,000 টেরাবাইট। বুঝতে পারছেন? বাট আপনার টোটালি আছে ধরেন আপনার 100 টেরাবাইট, আপনি ওইখান যেখান থেকে শেয়ার দিচ্ছেন যে টোটালি আছে আপনার ধরেন 100 টেরাবাইট, কিন্তু আপনি বিভিন্ন কাস্টমারে 10,000 টেরাবাইট সেল করে দিচ্ছেন। একজন কাস্টমারে ধরেন 1,000 টেরাবাইট, আর একজন কাস্টমারে 2,000 টেরাবাইট সেল করে দিচ্ছেন, কিন্তু আপনার এটা নাই। তো এই যে শো করে, এটা তো ভার্চুয়ালি শো করে, বুঝলেন নাই? হ্যাঁ, তো কিন্তু কাস্টমারের পক্ষে তো সম্ভব না একদিনে আপনার 1,000 টেরাবাইট ডেটা রাখা, 1 টেরাবাইট ডেটাও রাখতে পারবে না। বুঝতে পারছেন? আপনার কারণ কি, আর কাস্টমার যদি ওইখানে ডেটা রাখে, ডেটা রাখতে গেলে কি ডেটাটা তার আপলোড করতে হবে না? বুঝতে পারছেন? এখন সে যদি ডেটা আপলোড করে, তার তো ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে সে কতটুকু ডেটা আপলোড করতে পারবে। এখন আপনি ইন্টারনেট স্পিড পাবেন কত? আপনি 10 এমবিপিএস পাইলেন। বুঝতে পারছেন? এখন তার মানে কি আপনি পার সেকেন্ডে 10 মেগাবাইট ডেটা ট্রান্সফার করতে পারবেন। তো আপনার 1 টিবি ডেটা তার ওইখানে স্টোরে 1 টিবি ডেটা ঢুকাইতে তার কত সময় লাগবে হিসাব করছেন? তো 1,000 টিবি তো দূরের কথা, ব্যাপারটা বুঝছেন? তো তার মানে স্যার এই যে তার মানে স্যার গুগল ক্লাউড বা এই যে AWS হ্যাঁ ওরা হ্যাঁ তাহলে হ্যাঁ, এরা এইটাই করে সবাই, এ টু জেড সবাই যারা এই বিজনেস করে সবাই এই কাজ করে। তারা কি করে, যখন দেখতেছে যে না তার ওই সার্ভারে আবার শো করবে যে কতটুকু ডাটা ঢুকানো হইলো, সার্ভার দেখতে পারবে। সার্ভার যখন দেখবে তার হার্ড ডিস্ক গুলো ফুল হয়ে যাইতেছে, তখন সে কি করবে, আবার 2টা হার্ড ডিস্ক চাইলে এখানে অ্যাড করে দেবে। আবার দেখবে যখন যে হ্যাঁ আমার 80% ফুল হয়ে গেছে, আবার 2টা হার্ড ডিস্ক অ্যাড করে দেবে। তাহলে হলো কি, তার তো একসাথে অত টাকা ইনভেস্ট করা লাগতেছে না। সে কি করবে, প্রথম অল্প কিছু টাকা ইনভেস্ট করে বিজনেসটা স্টার্ট করবে, কাস্টমারের টাকা দিয়ে লাভের টাকাও নেবে, আবার ওইখানে আবার হার্ড ডিস্ক অ্যাড করবে, কাস্টমারের টাকা দিয়ে ব্যবসা করবে, নিজের টাকা দিয়ে আর ব্যবসা করতে হবে না। প্রথম হলো কি ইনিশিয়ালি ব্যবসাটা স্টার্ট করতে অল্প কিছু দিয়ে স্টার্ট করবে। বুঝাইতে পারছি? তো জি এই স্যার। এই টেকনোলজিতে আপনারা আসছেন, এই টেকনোলজি হলো কি অনেক মজার একটা টেকনোলজি। বুঝতে পারছেন? এইখানে আপনি কত কিছু যে করার আছে, কত কিছু যে শেখার আছে, আপনার আনবিলিভেবল, আপনি বুঝতেই পারবেন না যে কত কিছু শেখার আছে। বুঝতে পারছেন? এবং এইগুলা শিখতে কি, এগুলা কি সব হলো কি আপনার ব্রেনের শেখা, তাই না? এগুলো শিখতেও মজা লাগবে। বুঝতে পারছেন? এগুলা শিখতেও মজা লাগবে। তো এবারে আসেন চিপসেট। হুম, তো এগুলো আলোচনা করলাম এই কারণে যাতে আপনারা একটু সামনের দিকের জিনিসগুলা কি এগুলো যাতে আপনাদের নলেজের মধ্যে অন্তত থাকে। কারণ কি, আমার মানুষ যদি আহ, চেনা রাস্তায় হাঁটা যায় কিন্তু ইজিলি, তাই না? অচেনা রাস্তায় হাঁটা কিন্তু কষ্টকর, তাই না? জি স্যার। তো এই জন্য হলো কি যে রাস্তার সামনের দিকটা কেমন এইটা আপনাদের একটু যদি একটু মাঝে মধ্যেই বলি আমি স্টুডেন্টদের, এগুলা এই কারণে বলি যাতে স্টুডেন্টরা জানে যে আমি সামনে কোথায় যাচ্ছি, এটা যাতে একটু বুঝে বুঝে সামনে আগাইতে পারে। এই জন্য সামনের দিকের গুলা একটু মাঝে মধ্যে যখন যে ইস্যুগুলো আসে তখন সেই ইস্যুগুলো একটু হিংস দেয় স্টুডেন্টদেরকে। হ্যাঁ বলেন, একজন কথা বলতে চাইছিলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার একটু কোর্স আউটলাইনটা যদি একটু আরেকবার দেখাইতেন, অথবা স্যার গ্রুপে যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। কোর্স আউটলাইনটা তো আসলে ওদের দেওয়ার কথা অফিসে, এটা তো কোর্স মানে আউটলাইনটা সিলেবাসটা কি কি পড়াবেন?
আমার গ্রুপে আছে তো গ্রুপের মধ্যে গ্রুপে কোর্স আছে আউটলাইন আছে, হ্যাঁ। তো এখন হলো কি কোর্স আউটলাইনটা আবার কাস্টমাইজ করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? যে কারণে গ্রুপের কোর্স আউটলাইনটা 100% ম্যাচও করবে না। যাই হোক, থাকেন আপনারা দেখেন চিপসেট। এ চিপসেট ইজ এ কালেকশন অফ সাউন্ড চিপস। আসতেছে কারেকশন থেকে মিউট করে দিলে হয়। একটু মিউট করে রাখেন প্লিজ। মিউট করে রাখেন, কারো জন্য সাউন্ড হচ্ছে, ব্যাড সাউন্ড আসছে। জি বলো স্যার। अरे अच्छा a chipset is জি a বলো স্যার collect ভাই মিউট করেন ভাই। a chipset is a collection of chips or circuits that perform interface and peripheral functions for the processor. Okay, chipset আসলে কাজ করে প্রসেসরের জন্য, যাতে প্রসেসরের সাথে আসলে কানেকশন যে আপনার অনেকগুলা ইন্টারফেস হিসাবে কাজ করে, বুঝছেন? ইন্টারফেসটা কি, যে তার হয়ে ভূমিকা পালন করে, বুঝতে পারছেন? প্রসেসরের হয়ে ভূমিকা পালন করে, হ্যাঁ। এবং পেরিফেরাল ফাংশনালিটি শো করে। তো একটা কম্পিউটারে অনেক ধরনের চিপস থাকে, হ্যাঁ, এবং অনেকগুলা সার্কিট থাকে। তো সকল চিপস এবং সকল সার্কিট মিলে চিপসেট। এই ভাবিয়া কই, এই যে ক্লাসে জয়েন করো না কেন? আরে কল দিছে। আচ্ছা তাহলে আব্দুল্লাহ এটা জয়েন করাও। So this collection of chips is usually are circuitry. এগুলো কি সব হলো সার্কিট, আলাদা আলাদা সার্কিট, হ্যাঁ। দ্যাট প্রোভাইডস ইন্টারফেস ফর মেমোরি। আপনার মেমোরির জন্য ইন্টারফেস সরবরাহ করে, মানে মেমোরিতে ডেটা ঢুকবে, মেমোরি থেকে ডেটা বের হবে, এই যে এইটার পাথটা, ইন্টারফেসটা সরবরাহ করে। এক্সপেনশন কার্ডগুলা, তারপরে আপনার মাদারবোর্ডে যত পেরিফেরাল আছে, হ্যাঁ, এইগুলার জন্য আসলে সে কমিউনিকেশনের ওয়ে তৈরি করে দেয়, বুঝতে পারছেন? কমিউনিকেশনের ওয়ে তৈরি করে দেয়। তো আসেন সার্কিটস দেখাই। তো এই যে ধরেন এটার উপরে র্যাম বসবে, এই এইটার উপরে র্যাম বসবে, এইটার উপরে আরেকটা ধরেন এজিবি কার্ড বসবে, এইখানে আপনার কি মাদারবোর্ড বসবে, এই প্রসেসর বসবে। তো এই ধরনের কি বিভিন্ন ইস্যুগুলা বিভিন্ন জায়গায় কানেক্ট হবে, এই যেখানে যেখানে কানেক্ট হবে প্রত্যেকটা কি এক একটা চিপস, ঠিক আছে? তো এই যে এক্সটেনশন স্লট গুলা, এইগুলা সবগুলোর কি এক একটা চিপস, এইগুলোকে সব কিছু সকল চিপের সমন্বয় হলো কি একটা চিপসেট। যেখানে যেটা কানেক্ট হবে সেটাই হলো একটা চিপ, আর সকল চিপের সমন্বয় হলো একটা চিপসেট। তো গুরুত্বপূর্ণ ইস্যু হলো নর্থ ব্রিজ। নর্থ ব্রিজ, ওকে, নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, এই দুইটা আপনার জানাটা খুব গুরুত্বপূর্ণ। দ্য নর্থ ব্রিজ সাবসেট অফ এ মাদারবোর্ড chipset is the set of circuitry or chips that perform one very important function. বুঝতে পারছেন? তো এই নর্থ ব্রিজটাও কি একটা চিপ, তাই না? এও একটা সার্কিটারি প্রদান শুরু করে। সার্কিটারিও যা, চিপও তা, ঠিক আছে? মানে যেইখানে নর্থ ব্রিজটা বসবে সেইটা হলো কি নর্থ ব্রিজের চিপ, বুঝতে পারছেন? তো নর্থ ব্রিজ কিন্তু একটা বড় একটা গুরুত্বপূর্ণ ফাংশন প্রোভাইড করে, সেটা হলো কি ম্যানেজমেন্ট অফ হাই পেরিফেরাল কমিউনিকেশন। হাই পেরিফেরাল কি কি আছে, হ্যাঁ? আপনার এখানে র্যাম, প্রসেসর, গ্রাফিক্স কার্ড,
ভিডিও কার্ড, এটাতে আমরা যে ভিডিওটা দেখি, যার মাধ্যমে দেখি, এজিবি বলা হয়, হ্যাঁ। তো এজিবি প্রসেসর এবং মেমোরি, মানে র্যাম, মেমোরি বলতে র্যাম, এজিবি প্রসেসর এবং মেমোরি, এদের মধ্যে যে কমিউনিকেশন গুলা ঘটে, এই মূল কমিউনিকেশন গুলো কিন্তু এদের মধ্যে ঘটে, তাই না? কথা শোনা যাচ্ছে? জি জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি। হ্যাঁ। তো এই এই কমিউনিকেশন গুলার মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় নর্থ ব্রিজকে, বুঝতে পারছেন? এই কমিউনিকেশন গুলার মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় নর্থ ব্রিজকে, এবং যত ডেটা আদান প্রদান করা হয় তার মধ্যে আপনার ম্যাক্সিমাম ডেটাই হলো এই তিনটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন আদান প্রদান হয়, বুঝতে পারছেন? এজিবি কার্ড, মানে যেটা গ্রাফিক্স কার্ড বলি আমরা, এজিবি কার্ড, র্যাম এবং প্রসেসর, এদের মধ্যেই বেশি ডেটা আদান প্রদান হয় একটা কম্পিউটারে, বুঝতে পারছেন? এবং এই স্যার এদের মধ্যে যে ডেটা আদান প্রদান গুলো হয় সেইগুলো আসলে এই নর্থ ব্রিজের মাধ্যমে আদান প্রদান হবে। বলেন। স্যার মানে এজিবির কাজ কি শুধু স্যার ডিসপ্লে করা নাকি স্যার অন্য কোনো কাজ আছে? মানে এজিবির কাজ মানে হলো জিনিসটা আপনাকে আপনি যেই গ্রাফিক্সটা পান, আপনি যেটা দেখতে পান, হ্যাঁ, ভিডিও, অডিও, স্যার। অডিও না বলি, ভিডিও, তারপরে হলো কি আপনার যে ইমেজ, হ্যাঁ, আপনি যে কালারটা দেখতে পান, আপনার কাছে যে ফুটাইয়ে তোলে, ঠিক আছে? আসলে কম্পিউটারের জি কাছে স্যার। এইটা আসে তো আপনার সিগন্যাল হিসেবে, তাই না? 0 আর 1। জি স্যার। কম্পিউটার এই সিগন্যালটাকে কনভার্ট করে আপনার, যদি ইমেজ হয় সেটা ইমেজ আকারে আপনার কাছে তুলে ধরে, যদি ভিডিও হয় ভিডিও আকারে আপনার কাছে তুলে ধরে, মানে দৃশ্যমান একটা কিছু আপনার কাছে তুলে ধরে। তো এই কাজটা করে এই এজিপি। আচ্ছা স্যার, আমি স্যার মানে জিনিসটা ক্লিয়ার নেই জন্য স্যার, অনেক স্যার এখনকার বর্তমানে কম্পিউটারে স্যার মানে উপরে থাকে স্যার সিপিইউ থাকে, মানে যে স্যার যদি আমি পারফরমেন্স দেখি টাস্ক ম্যানেজার থেকে, হুম। আর নিচে আর একটা স্যার থাকে জিপিইউ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ জিপিইউটা এবং হলো কি, শোনেন এবং বলি, এটা আর একটু পরের আলোচনা, আপনি যেহেতু আগেই নিয়ে আসছেন ইস্যুটা। জিপিইউটা হলো কি, ধরেন এই যে সিপিইউর একটা মেমোরি থাকে নিজস্ব, ক্যাশ মেমোরি, বুঝতে জি স্যার। পারছেন? তো সিপিইউর ক্যাশ মেমোরিতে আসলে আগের দিনে কিন্তু জিপিইউ ছিল না। আগে কিন্তু স্যার এই গ্রাফিক্স কার্ডেরও ক্যাশটা থাকতো সিপিইউর ক্যাশ মেমোরিতে, বুঝতে পারছেন? তো জি এখন হলো কি, যেহেতু এখন হলো কি হিউজ ডেটা আসে কম্পিউটারে, এখন কম্পিউটারগুলো কি আরো অনেক আধুনিক করা হয়েছে, অনেক স্মার্ট করা হয়েছে। এখন হলো কি কম্পিউটার গুলায় এই যে হিউজ ডেটা আদান প্রদান করে, তাই আপনি যাই কাজ করেন না কেন সব কাজের জন্য কিন্তু আপনাকে গ্রাফিক্যালি আপনাকে শো করতে হইতেছে, তাই না? তো সব কাজটা গ্রাফিক্যালি কাজ হলে তার মানে কি আপনার এই এজিবি কার্ডেরও হিউজ ডেটা আসে। তো ওই প্রসেসরের ক্যাশ মেমোরিতে ওই পরিমাণ জায়গা থাকে না এগুলো রাখার মতো, ধারণ করার মতো। এই জন্য এই এখন কি করা হয়েছে, আপনার প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডেরও আপনার নিজস্ব আপনার প্রসেসর আছে, প্রসেসিং ইউনিট আছে, হ্যাঁ, নিজস্ব ক্যাশ মেমোরি আছে। গ্রাফিক্স কার্ডের নিজস্ব ক্যাশ মেমোরি আছে, নিজস্ব ওই যে গ্রাফিক্স কার্ডের যে নিজস্ব প্রসেসরটা আছে, যাতে সে নিজে থেকেও প্রসেস করতে পারে, যাতে মূল প্রসেসরের উপর যাতে আপনার লোডটা কম হয়, এই জন্য আসলে এই জিপিইউটাকে ব্যবহার করা হয়। জি স্যার, মানে আমি দেখছি স্যার ল্যাপটপে স্যার যখন মানে ভারী কাজ করা হয় তখন জিপিইউটা স্যার ইউজ হয়, এমনিতে হ্যাঁ, স্যার হ্যাঁ, জিরো থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনার আহ, যখনই আপনার প্রসেসরে লোড হবে তখনই জিপিইউটা ব্যবহার হবে, বুঝতে পারছেন? প্রসেসর লোডটা যখন বেড়ে যায়, প্রসেসর ক্যাশ মেমোরি ফুল হয়ে গেলে দেখবেন জিপিইউতে দেখেন কত কিছু পার্সেন্টেজ ডেটা জিপিইউতে দেখা যাচ্ছে। তো এটা আসলে এখনকার কম্পিউটার গুলাকে এইভাবেই আসলে, যাতে এখন কি কম্পিউটার অনেক ফাস্ট না, আগের দিনে কম্পিউটার কি এত ফাস্ট ছিল? এই ফাস্ট হওয়ার জন্য অনেক কিছু কারণ আছে, এর মধ্যে এইটাও একটা কারণ। আচ্ছা স্যার, প্রসেসরে কি ক্যাশ মেমোরি থাকে না রেজিস্টার থাকে, মানে কোনটা, ওইটাই নাকি ক্যাশ দুইটাই মেমোরি, থাকে? ওই রেজিস্ট্রি মেমোরি হলো ক্যাশ মেমোরি, বুঝতে পারছেন? যে প্রসেসর আর ডেটাকে কতগুলা কি যখন স্যার? র্যামে পাঠাবে, শোনেন, বা ধর সে আপনার ডেটাটা হার্ড ডিস্কে আছে, হ্যাঁ, তো হার্ড ডিস্ক থেকে কি আপনি যদি ডেটাটা ওপেন করতে চান, ওপেন করতে চাইলে কি আপনার ডেটাটাকে কি রান করতে হবে না? রান করতে হলে কি আনতে জি হবে, স্যার। আনতে হবে
র্যামের উপরে, বুঝতে পারছেন? আপনি যদি রান করতে চান আপনার আনতে হবে র্যামের উপরে। তো র্যামের উপরে যদি আনতে চান তো তখন হবে কি, এই প্রসেসর এটা আনবে কি, প্রসেসর কি করে একসাথে সব র্যামের উপরে দিতে পারে না। তো প্রসেসর কি করে ওর কাছে আনিয়ে রাখে আগে, ওর কাছে আনিয়ে রেখে তারপরে ওর কাছ থেকে ওর যে ক্যাশ মেমোরিটা আছে ওর ক্যাশে প্রসেসরের ক্যাশ মেমোরিতে রাখে। তো প্রসেসরের ক্যাশ মেমোরিতে রাখার পরে তারপরে প্রসেসর আস্তে 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 মূল মেমোরিতে পাঠায়, র্যামে। বুঝতে পারছেন? যেমন তার মানে স্যার আপনার তার আমি মানে দেখাই, স্যার যে এই যে টাস্ক ম্যানেজারে যান, কম্পিউটার টাস্ক ম্যানেজারে যান, এইটা হলো হার্ড ডিস্ক, এইখানে হলো হার্ড ডিস্কের জায়গাটা, ঠিক আছে? এইখানে হলো ওই যে প্রসেসরের মেমোরিটা, আর এটা হলো কি আপনার এই মূল র্যামটা। বুঝতে পারছেন যে প্রসেসরের মেমোরিতে কে কতটুকু ডেটা রাখলো, কার জন্য কতটুকু ডেটা এখানে ইউজ হইতেছে সব এখানে দেখা যাচ্ছে, কত পার্সেন্ট কার জন্য ব্যবহার হচ্ছে প্রসেসরের মেমোরিটা। বুঝতে পারছেন? আর এটা হলো প্রথমটা হলো কি ওই যে সিপিইউ, হ্যাঁ, প্রসেসরের মেমোরিটা ইউটিলাইজ করতেছে কতটুকু কে, এটা হলো এই র্যামটা কে কতটুকু ইউটিলাইজ করতেছে, আর এটা হলো হার্ড ডিস্কটা কে কতটুকু ইউটিলাইজ করতেছে, এইগুলাই। বুঝতে পারছেন? হ্যাঁ বলেন, আর কি কারো প্রশ্ন? আর এই জিনিসগুলো স্যার আমাদেরকে কি প্র্যাকটিক্যাল দেখানো হবে? বা কোর্সটা তো অনলাইনে, বুঝেন নাই? এখন প্র্যাকটিক্যালি যদি আমি দেখাইতে পারতাম ডেফিনেটলি এটা ভালো কিছু হইতো। তো অনলাইনে আমরা যতদূর সম্ভব আমি চেষ্টা করব যে হাইয়েস্ট লেভেল পর্যন্ত আপনাদের বোঝানোর জন্য। বাট যদি এই ধরনের কোনো পরিস্থিতি হয় যে হ্যাঁ আমরা ফিজিক্যালি দেখাবো, বাট আমি একটা কাজ চিন্তা করছি যে একটা ভিডিও করব, যে প্রত্যেকটা কোথায় কোনটা কিভাবে কানেক্ট করাটা ওইগুলো ভিডিও করে ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। স্যার অনেক কিছু স্যার বুঝতেছি না স্যার, এখানে যেগুলো করাতেছেন অনেক কিছু ভালোভাবে বুঝতে না, বুঝতে একটু কষ্ট হইতেছে না না, স্যার। প্রথম দিকের ক্লাস তো একটু বুঝতে কষ্ট হবে, এরপরে আর ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম একটু বুঝতে কষ্ট হবে, এই ইস্যুগুলো আবার সামনে আসবে তখন বুঝতে পারবেন। এটা কঠিন কিছু না, এটা প্রথম আজকে সেকেন্ড ক্লাস, তাই না? সেকেন্ড ক্লাসে আপনার জন্য বোঝাটা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, এটা কারণ এই টার্মগুলো আপনার জন্য নতুন হইতে পারে, হ্যাঁ, বাট এটা আস্তে 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 আপনি দেখবেন এটা ঠিক হয়ে গেছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর, বলেন। তার মানে স্যার যদি আমার ক্যাশ মেমোরি স্যার কম থাকে আর যদি র্যাম স্যার অনেক বাড়ানো থাকে তাহলে স্যার কোনো লাভ হচ্ছে না লাভ আমাকে। হচ্ছে না, এক্স্যাক্টলি, এই তো বুঝে গেছেন। হ্যাঁ, লাভ হচ্ছে না, আপনার ক্যাশ মেমোরিটা ফ্যাক্টর। বুঝতে পারছেন? ক্যাশ মেমোরিটা ফ্যাক্টর, কারণ কি প্রসেসর ডেটাটা আইনা প্রথম তার ক্যাশ মেমোরিতে রাখে, ওইখান থেকে আপনার র্যামে পাঠায়। বুঝতে পারছেন? কিউ করে রাখে, বুঝতে পারছেন? যে সারিবদ্ধ করে আমরা লাইনে দাঁড়াই না কোনো কিছু নেওয়ার জন্য, ওইটা হলো কিউ। তো প্রসেসর আইনা কি করে ক্যাশ মেমোরিতে কিউ করে রাখে। তাহলে স্যার এটা কি কোনো ক্যালকুলেশন আছে স্যার? কোনো ক্যালকুলেশন কি আছে স্যার যে কত ক্যাশ মেমোরি আমি কত র্যাম লাগাইতে পারবো? আপনার ডেফিনেটলি ক্যালকুলেশন আছে, ডেফিনেটলি ক্যালকুলেশন। আপনার এখন আপনার দেখতে হবে প্রসেসর কত গিগা হার্টজে, তার ক্যাশ মেমোরি কত, এটা দেখে নেবেন আপনি। যতদূর আপনার হলো কি অ্যাবিলিটিটা একটা ফ্যাক্টর, আপনার অ্যাবিলিটিতে আপনি যতদূর সম্ভব বেশি নেবেন। আবার ক্যাশ মেমোরি বেশি যদি হয় তাহলে আপনি বেশি র্যাম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এটা আসলে দেখে নেবেন আর কি যে কতটুকু আপনার আছে। স্যার হ্যাঁ, এই প্রসেসরের স্যার জেনারেশন বেশি হয়, সেইটাতে তাহলে কি ক্যাশ মেমোরি বেশি থাকে? এইটা আসলে এইটা আসলে মানে সবসময় যে এইটাই রাইট তা না। বুঝতে পারছেন? ধরেন অনেক সময় দেখা যায় যে কোরাই 3 7 জেনারেশন, ওইখানে দেখা যায় যে আপনার ক্যাশ মেমোরি বেশি। আবার অনেক সময় দেখা যায় কোরাই 7, হ্যাঁ, আপনার 7 জেনারেশন, ওখানে ক্যাশ মেমোরি কম। বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করে, এটা হলো কি বিভিন্ন ধরনের ক্যাশ মেমোরি দিয়ে তারা মার্কেটে ছাড়ে। তো আপনি এইখান থেকে চুজ করে যেটা নিন আর কি। তবে যেই প্রসেসরের আপনার স্পিড বেশি সেখানে ক্যাশ মেমোরিও বেশি দেওয়া থাকে, এভাবেই করে বানায় আর কি। বুঝতে পারছেন?
তো আজকে আপনাদেরকে এইটা, তো এবারে আসেন আপনার সাউথ ব্রিজ। আমরা কিন্তু নর্থ ব্রিজটা আলোচনা করলাম, কি নর্থ ব্রিজটা ব্যবহার করে কি প্রসেসর, এজিবি এবং মেমোরি, এই তিনটার মধ্যে কমিউনিকেশন ঘটে এই নর্থ ব্রিজের মাধ্যমে। এতটুকু আপনার মাথায় থাকলে যথেষ্ট, ঠিক আছে? তো সাউথ ব্রিজটা কি করে, সেও কিছু কিছু ডিভাইসের মধ্যে কমিউনিকেশন ঘটায়, ঠিক আছে? The South Bridge subset of chipset is responsible for providing support to the onboard slower peripheral. ধরেন slower peripheral, কিছু peripheral আছে কম্পিউটার সব সময় তাদের সাথে ডেটা কমিউনিকেশন ঘটে না, প্রসেসরের সাথে তাদের সাথে সব সময় ডেটা কমিউনিকেশন ঘটে না, খুব স্লো কমিউনিকেশন ঘটে। যেই সব ডিভাইসের সাথে কম্পিউটারের স্লো কমিউনিকেশন ঘটে, সেই ডিভাইসের কমিউনিকেশন গুলা সাউথ ব্রিজের মাধ্যমে হয়, বুঝতে পারছেন? যেমন নর্থ ব্রিজের মাধ্যমে যেগুলো হয় সেগুলো কি সবসময় ডেটা কমিউনিকেশন হইতেই আছে, আপনি কাজ করেন বা না করেন তারপরে হইতেছে। র্যাম, প্রসেসর এবং এজিবি, এদের মধ্যে সবসময় হিউজ ডেটা ট্রান্সফার হইতেছে। বাট যেমন প্রসেসরের সাথে আরো কিছু পেরিফেরালের সাথে কমিউনিকেশন ঘটে, যেমন আপনি একটা অডিও কার্ড লাগাইছেন, আপনার এখানে কথা শোনা যাওয়ার জন্য আপনার অডিও আছে, তাই না? অডিও পেরিফেরালের সাথে কমিউনিকেশন হয় কম, যখন কথা বলেন তখন কমিউনিকেশন হয়, যখন কথা বলেন না তখন কমিউনিকেশন হয় না, তাই না? তারপরে কিবোর্ড, মাউস যখন ইউজ হয় তখন ডাটা কমিউনিকেশন হয়, যখন ইউজ হয় না ডাটা কমিউনিকেশন হয় না। তারপরে আপনার এই কি বলে ইউএসবি পোর্টটা কি, আমরা যখন ইউএসবি পোর্টটা ইউজ করি তখন ডেটা ট্রান্সফার হয়, যখন ইউজ করি না তখন ডেটা ট্রান্সফার হয় না। তো এই ধরনের যেসব পেরিফেরাল গুলো আছে, এই পেরিফেরাল গুলোর সাথে কমিউনিকেশন, প্রসেসরের সাথে কমিউনিকেশনটা হয় এই সাউথ ব্রিজের মাধ্যমে। ক্লিয়ার? মোট কথা এজিবি এবং র্যাম এই দুইটা বাদে আর যত পেরিফেরাল আছে প্রসেসর, তাদের সাথে কমিউনিকেশন ঘটায় সাউথ ব্রিজের মাধ্যমে। সিম্পল, এক কথায় উত্তর। ঠিক আছে? তো এক্সপেনশন স্লটটা পড়ানোর আগে আপনাদেরকে, যেহেতু অনেকে একটু বুঝতে পারতেছে না, আমি ধরেন একটা কম্পিউটার যখন আপনি রান করেন, হ্যাঁ খেয়াল করেন, হ্যাঁ একটা কম্পিউটার যখন আপনি রান করার পরে আপনার, এটা অবশ্য অনেক পরের ইস্যু আছে, কিন্তু ওই ইস্যুটা আপনাদেরকে একটু আগে জানানো দরকার, কারণ কম্পিউটার সম্পর্কে এই নলেজটা আপনাদের একটু খুব জানা দরকার। এটা যদি থাকে তো আপনাদের জন্য পড়াটা একটু ইজি হবে, আমি মনে করি। যেমন একটা কম্পিউটারে আপনি যখন পাওয়ার সুইচ অন করেন তখন আসলে কাজটা কি ঘটে? পোস্টের কাজটা হয় স্যার। হ্যাঁ, বায়োসের কাজটা হয় স্যার, মানে কম্পিউটার কাজটা আছে সেটা খোঁজে আর কি। এগুলা অনেকগুলা কাজ আছে, বুঝতে পারছেন? অনেকগুলা কাজ সিকোয়েন্স বাই সিকোয়েন্স হয়। হ্যাঁ, তো এই কে বলা হয় বুট সিকোয়েন্স। কি বলা হয়? বুট সিকোয়েন্স, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই যে বুট সিকোয়েন্সটা সিকোয়েন্স বাই সিকোয়েন্সে বুট হয়। একটা কম্পিউটার যখন রান করে, রান করে আপনার কাছে রান করা কমপ্লিট হইলে তখন আপনাকে বলে কি যে আপনি এখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তাই না? তো ওই পর্যায়ে আসার আগে একটা কম্পিউটার রান করতে গিয়ে আপনার অন্তত
হাজারের উপরে ফাইল রান করতে হয়। লিনাক্স কম্পিউটারে আপনার 1300-র মতো ফাইল রান করে, আর উইন্ডোজ কম্পিউটারে আপনার 2300 কত 29 না 30টা ফাইল রান করে। বুঝতে পারছেন? উইন্ডোজ কম্পিউটার অনেক বেশি ফাইল রান করে, যে কারণে উইন্ডোজ কম্পিউটার হলো কি বুট করতে সময় নেয় বেশি, লিনাক্সে কম ফাইল রান করে, যে কারণে লিনাক্সে বুট করতে সময় নেয় কম। আর উইন্ডোজের ফাইলগুলোর একটু সাইজ বড় হয়, বুঝতে পারছেন? যেহেতু উইন্ডোজের ম্যাক্সিমাম ফাইলগুলো গ্রাফিক্যাল, এই জন্য ফাইলগুলোর সাইজ বড় হয়, যে কারণে বুট করতে একটু সময় বেশি নেয়। আর লিনাক্সে এমনি কম ফাইল রান করে, তারপরে ফাইলগুলোর সাইজও ছোট হয়, যে কারণে রান করতে হয় তাড়াতাড়ি রান করতে পারে। তো যাই হোক, সে আপনার এটা একটা পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? এটা হলো আপনার পাওয়ার সাপ্লাই। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার। এটা পাওয়ার সাপ্লাই। ওকে, তো যখন আপনি পাওয়ার বাটন প্রেস করেন, হ্যাঁ, যখন আপনি পাওয়ার বাটন প্রেস করেন তখন কি এই পাওয়ার সাপ্লাইটা রান করে, তাই না? বুঝতে পারছেন? তখন এই পাওয়ার সাপ্লাইটা রান করে, এবং এই পাওয়ার সাপ্লাই তখন কি করে, সে ফার্মওয়্যার, হয়তো বায়োস হইতে পারে, ইউএফআই হইতে পারে, হ্যাঁ, তো সে কি করে, আপনার এই ফার্মওয়্যারের কাছে পাওয়ার পাঠায়। ধরেন এটা বায়োস, ওকে, সে কি করে, এইখান থেকে পাওয়ার পাঠায় আপনার ওর কাছে, ঠিক আছে? তো ওর কাছে দুইটা প্রোগ্রাম থাকে, তার মধ্যে প্রথম একটা প্রোগ্রামকে সে রান করে। এখন কম্পিউটারে তো ধরেন আপনার অনেক কম্পোনেন্ট আছে, আপনার প্রসেসর আছে, হ্যাঁ, তারপরে আপনার র্যাম আছে, তারপরে আপনার হার্ড ডিস্ক আছে, হ্যাঁ, তারপরে আপনার এই নর্থ ব্রিজ বললাম না, নর্থ ব্রিজ আছে, তারপরে আপনার সাউথ ব্রিজ আছে, তারপরে এসডি কার্ড আছে, এই ধরনের অনেক কম্পোনেন্ট আছে কম্পিউটারের কাছে, নাকি? ওকে, আপনার কম্পিউটারের কাছে অনেকগুলো কম্পোনেন্ট আছে। এখন সে কি করবে, যখনই পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটা আসবে বায়োসের কাছে, বায়োস একটা প্রোগ্রামকে রান করবে। বুঝতে পারছেন? বায়োসের কাছে দুইটা প্রোগ্রাম থাকে, তো বায়োস প্রথম যে প্রোগ্রামটা রান করবে 1 নম্বরে, সেই প্রোগ্রামকে বলা হয় পোস্ট। বুঝতে পারছেন? এই প্রোগ্রামকে বলা হয় পোস্ট, মানে পাওয়ার অন সেলফ টেস্ট। বুঝতে পারছি? জি স্যার। পাওয়ার অন সেলফ টেস্ট, কারণ কি এখন কি এই সবাই তো মাদারবোর্ডের সাথে কানেক্টেড, তাই না? এই সবাই মাদারবোর্ডের সাথে কানেক্টেড। এখন কি করবে, এই পোস্ট প্রোগ্রামটা রান করার কারণে সবার কাছে পাওয়ার পাঠাবে, প্রত্যেকটা পেরিফেরালের কাছে পাওয়ার পাঠাবে। যদি কোনো পেরিফেরাল পাওয়ারটা রিসিভ করতে পারে, তার মানে কি সেটা ঠিক আছে, তাই না? যেটা নষ্ট, সে কি পাওয়ার রিসিভ করতে পারবে? না, পারবে না, তাই না? তো এখন এটা আসলে করে কি, এটা টেস্ট করার জন্য যে প্রত্যেকটা যত পেরিফেরাল আছে এই কম্পিউটারে, যতগুলো কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট আছে ঠিকঠাক আছে কিনা, এইগুলা চেক করার জন্য আসলে এই পাওয়ার অন সেলফ টেস্টটা করা হয়। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো যদি দেখে, আগের দিনের কম্পিউটার সিস্টেম কি, যদি দেখে কোনো কম্পোনেন্ট ঠিক নাই, হ্যাঁ, তখন কি বিপ দিত, যেমন র্যামের জন্য একটা বিপ দিত, যে র্যামকে যদি না পায় এক ধরনের বিপ দিত। আপনার মাদার আপনার
সাউথ ব্রিজ না পাইলে আরেক ধরনের বিপ দিত, প্রসেসরের সমস্যা হলে আরেক ধরনের বিপ দিত, হার্ড ডিস্কের সমস্যা হলে আরেক ধরনের বিপ দিত। বিভিন্ন ধরনের বিপ আছে। আমরা আগে এই বিপ পড়তাম, বিপ পড়াইতাম, বুঝতে পারছেন, যে কয়টা বিপ দিলে কোনটা নষ্ট বোঝা যায়। আর এখন সুবিধা হলো কি, এখন হলো কি আপনার বুট মেনুতে লেখাই ওঠে আপনার এই পেরিফেরালটা পাওয়া যাচ্ছে না, এই ডিভাইসটা কানেক্ট হচ্ছে না, এটা লেখা ওঠে এখন, তাই না? তো ধরেন আমি ধরে নিলাম আমার সব কম্পোনেন্ট গুলো ঠিক আছে, তখন কি হলো আপনার এই যে একটু আগে বলছিলেন যে বায়োসে কি রেজিস্টার রান করে, কে যেন বললো, ঠিক আছে? তো এইখানে হলো কি লেখা থাকে, সে ধরেন এইটা হলো প্রসেসর, হ্যাঁ, সিপিইউ, এটা হলো সিপিইউ, আর এইটাকে ধরি আমি র্যাম, আর এইটা ধরলাম আমার হার্ড ডিস্ক। ওকে, এখন আপনার সে কি করবে, এইখান থেকে একটা এই বুট রেজিস্টার রান করবে। পোস্ট অপারেশনটা কমপ্লিট হওয়ার পরে সে কি করবে, বুট রেজিস্টারটা রান করবে। রান করবে মানে কি, বুট রেজিস্টারটাকে পাঠাবে কোথায়, র্যামে। এখানে কম্পিউটারে আপনার যা কিছু রান করুক, রান করে কোথায়, র্যামে গিয়া, রিড অনলি মেমরি, ঠিক আছে? তো যা কিছু রান করেন আপনি, যদি জানেন আপনি কম্পিউটার সে এমএস ওয়ার্ড ওপেন করলেন, আপনি ক্লিক করলেন, আমরা এই যে পেইন্ট ওপেন করলাম না, ক্লিক করে, তার মানে কি এই পেইন্টটাকে আইনা আমার র্যামের উপরে ফেলাইছে, যে কারণে আমি পেইন্টে কাজ করতে পারতেছি। আদার র্যামের উপরে না আসলে কাজ করতে পারতো না। তো র্যামটা হলো এই ধরনের, ধরেন আপনি খেলার মাঠ, একটা খেলার মাঠ দিয়ে বিবেচনায় নিতে পারেন। এই কার কাছে যাচ্ছে যেন সাউন্ড আসে বাবা, কোন জায়গা থেকে যেন একটা সাউন্ড আসে, দেখ এখন আসে না, হ্যাঁ। যাই হোক, আপনার যেটা বলছিলাম, তো যা কিছু রান করবে র্যামে এসে রান করবে। র্যাম হলো কি একটা খেলার মাঠের মতো। খেলার মাঠে কি সকালবেলা মানুষ ব্যায়াম করে, করে না? তারপরে জি স্যার। দেখবেন খেলার মাঠে যখন এই ব্যায়াম ট্যাম করা শেষ হয়ে যায়, তখন দেখবেন কি আবার ক্রিকেটাররা আসে ক্রিকেট খেলতে। দিনের বেলা ক্রিকেট খেলা হয়, তারপর বিকেল বেলা ধরেন দেখবেন ফুটবল খেলে যারা, তারা ফুটবল খেলতে আসে। আবার সন্ধ্যার সময় দেখবেন মানুষ মাঠের মধ্যে গোল হয়ে বসে বসে আড্ডা মারতেছে, তাই না? আবার জি স্যার। রাত্রে দেখবেন এই ডায়াবেটিসের রোগীরা আপনার হাত ঝুলে ঝুলে হাঁটতেছে মাঠের মধ্যে, তাই না? বাট জি কেউ স্যার। কিন্তু ওই মাঠে থাকে না, থাকে পার্মানেন্টলি। প্রত্যেকে কি তার নিজের কাজটা করার জন্য আসে, কাজটা শেষ চলে যায়, বুঝতে পারছেন? প্রত্যেকে নিজের কাজের জন্য আসে, কাজটা করা শেষ চলে যায়। তো এই ধরনের র্যামের কাজটা হলো সেম, একদম একই। র্যামের মধ্যে কোনো কিছু পার্মানেন্ট থাকে না, বাট রান টাইম, র্যামকে বলা হয় রান টাইম মেমোরি। রিড অনলি মেমোরি, ওর নাম হলো রিড অনলি মেমোরি, কিন্তু আসলে কিন্তু হলো রান টাইম মেমোরি।
যে রান টাইমের ডেটা থাকবে, র্যামে কোনো কিছু পার্মানেন্টলি সেট করা যায় না, এই জন্যই র্যামকে বলা হয় রিড অনলি মেমোরি, বুঝতে পারছেন? তো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ ওই তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটাই হলো রিড অনলি, বুঝতে পারছেন? তো র্যামে আপনি কিন্তু কোনো কিছু আপনি কিন্তু পার্মানেন্টলি রাখতে পারবেন না। আপনি শুধুমাত্র কি এই রান টাইমের জন্য রাখবেন, ও র্যান্ডম একটার পর একটা ডাটা আসবে, একটার পর একটা ডাটা চলে যাবে, আসবে চলে যাবে, কাজ শেষ চলে যাবে। তো এটা র্যান্ডমলি অ্যাক্সেস করতে থাকবে, আবার কি আবার চলেও যাবে। তো র্যামে কখনো পার্মানেন্টলি থাকে না কোনো কিছু। আর আপনি যদি কম্পিউটার রিস্টার্ট দেন, ধরেন এখন আপনার র্যামের ভিতরে অনেক কিছু আছে, হঠাৎ করে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায়, এইটা কি অন পাওয়া যাবে? এটাকে অন পাওয়া না। যাবে না, তাই না? তো এই জন্য কি এই র্যামে কোনো কিছু সেভ হয় না, পার্মানেন্টলি থাকে না, আপনার টেম্পোরারি থাকে যতক্ষণ কাজের জন্য, এইটা হলো র্যাম। তো যখন আপনার এই বুট রেজিস্টারটা রান করবে বায়োস থেকে, বুট রেজিস্টার কোথায় গিয়ে রান করবে? এই র্যামের মধ্যে গিয়ে, বুঝতে পারছেন? তো জি স্যার। র্যামের মধ্যে গিয়া বুট রেজিস্টার যখন রান করবে, বুট রেজিস্টারের কাছে ইনফরমেশন আছে যে মাস্টার বুট রেকর্ড কোথায় আছে, বুঝতে পারছেন? বুট রেজিস্টারের কাছে ইনফরমেশন আছে যে মাস্টার বুট রেকর্ড মানে এমবিআর যেটাকে বলি, যে মাস্টার বুট রেকর্ডটা কোথায় আছে। সে কি করবে? প্রসেসরকে মানে এই যে সিপিইউ কে জানাবে যে মাস্টার বুট রেকর্ডটা এই হার্ড ডিস্কের মধ্যে আছে এত নম্বর সেক্টরে, হ্যাঁ এত নম্বর সেক্টরে মাস্টার বুট রেকর্ড আছে, তুমি ওইখান থেকে মাস্টার বুট রেকর্ডটাকে রান করো। তখন সিপিইউ কি করবে? এই মাস্টার বুট রেকর্ডটাকে আমার আপনার হার্ড ডিস্কে মাস্টার বুট রেকর্ড থাকে হার্ড ডিস্কের 0 সেক্টরে, বুঝতে পারছেন? হার্ড ডিস্কের 0 সেক্টরে থাকে মাস্টার বুট রেকর্ড। সে কি করবে? প্রসেসর কি করবে? এই যে হার্ড ডিস্ক থেকে মাস্টার বুট রেকর্ডটাকে এনে র্যামের উপর ছেড়ে দেবে। তো র্যামে যখন এমবিআর চলে আসবে, তখন কি আমার আবার এই বুট রেজিস্টার যেটা বায়োস থেকে গেছিল, সে আবার বায়োসে চলে আসবে, তার কাজ শেষ। তো এমবিআরটা রান করার পরে, তো এমবিআর যখন রান করা কমপ্লিট হবে, তখন এমবিআর এর কাছে আপনার রেকর্ড আছে অপারেটিং সিস্টেম কোথায় আছে, বুঝতে পারছেন? জি স্যার। তো এমবিআর জানে যে বুট মেনু কোথায় আছে, এমবিআর জানে যে বুট মেনু কোথায় আছে। এমবিআর কি করবে? আপনার সিপিইউ কে জানাবে যে এইখান থেকে বুট মেনুকে রান করো। সে কি করবে? ওইখান থেকে বুট মেনুটাকে নিয়ে আসবে। তো যখন বুট মেনু রান করে, ধরেন আমার যদি 2টা অপারেটিং সিস্টেম থাকে, সে ধরেন একটা আছে উইন্ডোজ 10, একটা আছে উইন্ডোজ 8, তখন কি বুট মেনু থেকে 2টা অপারেটিং সিস্টেমের নাম শো করে না? জি স্যার। তো যখন বুট মেনু রান করবে, বুট মেনুর কাছে আবার লিস্ট আছে যে কয়টা অপারেটিং সিস্টেম আছে এবং কোন অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে আছে, বুট মেনুর কাছে লিস্ট আছে। তো বুট মেনু তখন কি করবে? এইগুলাকে শো করবে ইউজারকে ইন্টারঅ্যাক্ট করার জন্য, যদি মাল্টিপল অপারেটিং সিস্টেম থাকে। আর মাল্টিপল অপারেটিং সিস্টেম যদি না থাকে, বুট মেনু প্রসেসরকে বলবে যে হ্যাঁ অপারেটিং সিস্টেম আছে এত নম্বর ড্রাইভে, তো ওইখান থেকে অপারেটিং সিস্টেম নিয়ে আসে, ওকে। আর যদি মাল্টিপল অপারেটিং সিস্টেম থাকে, তখন বুট মেনু কি করবে? আপনার ইউজারের কাছে শো করবে যে এই 2টা অপারেটিং সিস্টেম আমি পাইছি, এর মধ্যে কোনটা তুমি রান করতে চাও। ইউজার যেইটাকে রান করার জন্য ক্লিক করবে, তখন কি করবে? বুট মেনু প্রসেসরকে বলবে যে এইটা ইউজার রান করতে বলছে, তুমি এইটাকে রান করো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তো আপনারা এই সিকোয়েন্স গুলো আমি এভাবে বললাম, আপনারা এই ভিডিও দেখা এটাকে একটু রপ্ত করবেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি সামনে অনেক কোর্স করতে পারেন। বহু স্টুডেন্ট দেখছি আমি সিএসসি করা বা কম্পিউটার ইঞ্জিনিয়ার, যারা এই বুট সিকোয়েন্স বলতে পারে না।
মানে একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার সে যদি কম্পিউটার কিভাবে রান করে এটা না বলতে পারে, এটা একটা দুঃখজনক ব্যাপার না? তো এবারে আসেন আপনার স্যার হুম হচ্ছে স্যার ওই হচ্ছে এমবিআর এর কাজটা স্যার বুঝছি স্যার। পোস্টের কথা যখন বললেন যে সবগুলাতে পাওয়ার মানে চেক করে যে পাওয়ার ঠিক আছে কিনা, হ্যাঁ তারপরে স্যার একটা কথা বলছিলেন ওই সময় আমার নেটটা ইন্টারাপ্ট করছিল স্যার, আমি বুঝতে পারিনি ওই জায়গাটা। এমবিআর থেকে বুঝছি স্যার, বাট হ্যাঁ ওই যে না পোস্টের যখন হ্যাঁ, বললেন পোস্ট হলো কি প্রত্যেকটা কম্পোনেন্টের কাছে পাওয়ার পাঠায়। যদি ওই জি কম্পোনেন্ট স্যার। পাওয়ার রিসিভ করতে পারে তার মানে কি ওই কম্পোনেন্ট ঠিক আছে। যদি রিসিভ করতে না জি পারে স্যার। কম্পোনেন্ট ঠিক নাই। আর কম্পোনেন্ট ঠিক যদি না থাকে আপনাকে একটা মেসেজ দিবে, স্ক্রিনে আপনি মেসেজ পাবেন যে হ্যাঁ র্যাম ইজ নট ওয়ার্কিং। জি স্যার, ও পর্যন্ত বুঝছি স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বললেন স্যার ওই যে তারপরে হলো ওই যে বুট রেজিস্টার। পোস্ট থেকে পোস্ট কমপ্লিট হওয়ার পরে যদি আপনার দেখে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তখন পোস্ট কমপ্লিট হওয়ার পরে বায়োস থেকে স্বপ্রণোদিতভাবে বুট রেজিস্টার রান করে। বুঝছেন? জি স্যার। বুট রেজিস্টার রান করে। বুট রেজিস্টার বলে যে মাস্টার বুট রেকর্ড কোথায় আছে, মাস্টার বুট রেকর্ডকে রান করতে। তো মাস্টার বুট রেকর্ড আসার পরে বুট রেজিস্টার আবার বায়োসে ফেরত আসে। এতটুকু ওই সময়। হ্যাঁ, জি তো স্যার। এরপরে যখন অপারেটিং সিস্টেমটাকে প্রসেসর নিয়ে আসে র্যামের উপরে, ফুল অপারেটিং সিস্টেমের একটা কপি নিয়ে আসে র্যামের উপরে, তখন আসলে টোটাল কম্পিউটারের আপনার কন্ট্রোলিংটা অপারেটিং সিস্টেম নিয়ে নেয়। বুঝতে পারছেন? তখন আবার কি আপনার এই বুট মেনু আবার জায়গা মতো ফেরত চলে যায়। তখন কি আপনার অপারেটিং সিস্টেমই তার কাছে টোটাল কম্পিউটারের সে কন্ট্রোলিং নিয়ে নেয়। এরপরে অপারেটিং সিস্টেম আপনার অপারেটিং সিস্টেমের কাছে সিরিয়াল আছে। কম্পিউটার বুট করতে হইলে কাকে কোন কোন ফাইলকে রান করতে হবে, রান করা মানেই বুট করা, ঠিক আছে? কোন কোন ফাইলকে বুট করতে হবে এটা অপারেটিং সিস্টেমের কাছে একটা সিরিয়াল থাকে। হ্যাঁ, তো এই সিরিয়ালটা থাকে সিস্টেম 32 এর মধ্যে, উইন্ডোজ কম্পিউটারের মধ্যে। আর লিনাক্স কম্পিউটারের মধ্যে থাকে আপনার সিস্টেম ডি নামে একটা ফাইল আছে, সেই সিস্টেম ডি এর মধ্যে থাকে। আর উইন্ডোজে থাকে সিস্টেম 32 এর মধ্যে, ঠিক আছে? তো এখন সে কি করবে, ওইখান থেকে সিরিয়াল অনুযায়ী যেইভাবে সিরিয়াল দেয়া আছে ওই সিরিয়াল অনুযায়ী একটার পর একটার পর একটার পর একটা ফাইলকে রান করতে থাকে। প্রসেসরকে বলে এইটাকে রান করো, প্রসেসর সেটাকে আনে নিয়ে আসে র্যামে। যেটাকে প্রসেসরকে বলে এইটাকে নিয়ে আসো, প্রসেসর সেইটাকে র্যামে এনে রান করে দেয়, র্যামে আসলেই রান হয়ে যায়। বুঝতে পারছেন? তো এইভাবে একটার পর একটা ফাইলকে রান করে। যেমন আমরা পাসওয়ার্ডের জন্য ফাইল আছে, পাসওয়ার্ডের ফাইলটাকে রান করে। যেমন আমার এই পার্টিশনিং সিস্টেমের ফাইল আছে, এই পার্টিশনিং সিস্টেমের ফাইলটাকে রান করে। আমার নেটওয়ার্কের ফাইল আছে, নেটওয়ার্কের ফাইলটাকে রান করে। রান করলে কি আমার ল্যান্ড কার্ডের নেটওয়ার্কটা সেট হয়ে যায়। যে কারণে আমরা দেখি কম্পিউটার রান করার আগেই দেখা যায় যে হ্যাঁ আমার ইন্টারনেট কানেক্ট আছে, কানেক্ট হয়ে আছে, তাই না? আসলে কম্পিউটার বন্ধ অবস্থায় কিন্তু ইন্টারনেট কানেক্ট থাকে না। ওই রান টাইমের সময়, রান করার সময় ইন্টারনেটটাকে সে কানেক্ট করে নেয়। বুঝতে পারছেন? তো এই ধরনের ইউজার নেম পাসওয়ার্ডেরও ফাইল আছে, ওই ইউজার নেম পাসওয়ার্ডের ফাইলটাকে রান করে দেখেই আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ডটা চায়, আদারওয়াইজ আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাইতে পারতো না। বুঝতে পারছেন? হ্যাঁ, जी सर।